হইছে ওকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই সুস্থ এবং ভালো আছো। দেখতে পাচ্ছ আমি কিন্তু ক্লাসে চলে আসছি। আজকে 9টায় ক্লাস ছিল, 8টা বাজে ক্লাস ছিল, বাট একটু সমস্যার কারণে আমরা 9টা বাজে ক্লাসে আসলাম। আশা করি সবাই সুস্থ এবং ভালো আছো। ওকে, সো সবাই জয়েন করে ফেলো। তানিশা ইবনাত, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। হ্যাঁ, সাকিব হাসান, হ্যালো। ওকে, হ্যাঁ সবাইকে মেনশন করে দাও। আফরুজ জাহান ফাতেমা, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ এমন একটা টপিক পড়াবো, বাংলাদেশের জনসংখ্যা, বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী, যেটা থেকে প্রতি বছর পরীক্ষায় প্রশ্ন আসে। বিসিএস, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রামে তো সবচেয়ে বেশি আসে, জাহাঙ্গীরনগর, সব জায়গায় প্রশ্ন আসে, কোথাও প্রশ্ন বাদ যায় না। বাংলাদেশের জনসংখ্যা এবং বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী, আজকের ক্লাসটা যারা করবে তারা 1 অথবা 2 নাম্বার কমন ইনশাল্লাহ পাবে। 1 নাম্বার, বাট এই জায়গা থেকে একটা প্রশ্ন বা 2 নাম্বার কমন পাওয়া খুব ইজি, সবচেয়ে ইজিতে। তোমরা জানো যে ভর্তি পরীক্ষায় 1 থেকে 2 মার্ক, কারো যদি 1 মার্কও ছুটা যায়, সেই 1 মার্কের জন্য সে 200 থেকে বা 200 থেকে 300 পজিশনের পিছনে চলে যায়, ঠিক আছে? আর কেউ 1 নাম্বার বেশি পেলে সে 200 থেকে 300 পজিশন আগে চলে আসে। সো এই 1 নাম্বারের জন্য হইলেও আজকের ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ। বাট ভাগ্য ভালো হইলে তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সলভ করো, তাহলে দেখবা তুমি এখান থেকে প্রতি বছর 2টা আসেই। তারপর তুমি যদি চট্টগ্রাম দেখো, আসেই, জাহাঙ্গীরনগর আসে। সো এমন একটা টপিক আজকে আমরা পড়বো যেটা খুব সহজে 1-2 মার্ক কমন পাওয়া যায়। তাহলে চলো প্রথমে আমরা দেখি বাংলাদেশের জনসংখ্যা। আমাদেরকে জানতে হবে জনসংখ্যার দিক দিয়ে পৃথিবীতে বাংলাদেশের স্থান হচ্ছে 8ম। এটা আমরা জানি যে জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশের স্থানগত পৃথিবীতে 8ম, এটা একদম সবাই জানে। কিন্তু কথা হচ্ছে মুসলিম, এখানে তোমার কয়েকটা জানতে হবে, ঠিক আছে? এখানে তোমার কয়েকটা জানতে হবে। যেমন প্রথমে তোমাকে জানতে হবে মুসলিম বিশ্বের 4র্থ, জনসংখ্যা হচ্ছে 8ম। এশিয়ায় কত? এশিয়ায় হচ্ছে 5ম। দক্ষিণ এশিয়ায় কত? 3য়। আমি যদি খুব সহজে তোমাদেরকে বলি, তাহলে তোমরা এইভাবে মনে রাখবা, সার্ক অথবা দক্ষিণ এশিয়ায়, অর্থাৎ দক্ষিণ এশিয়ার যে 8টা দেশ আছে, এই কয়েকটা দেশের মধ্যে বাংলাদেশ হচ্ছে 3য়, ঠিক আছে? তারপরে মুসলিম বিশ্বে 4র্থ, এইভাবে পড়লে মনে থাকবে, মুসলিম বিশ্বে 4র্থ। তারপরে এশিয়ায় কত? এশিয়ায় হচ্ছে 5ম। আর পুরা বিশ্বে যে কয়টা দেশ আছে তার মধ্যে হচ্ছে 8ম, ঠিক আছে? এভাবে পড়তে পারো। সার্ক দক্ষিণ এশিয়ায় জনসংখ্যায় বাংলাদেশ কত? 3য়। মুসলিম বিশ্বে এইটা সবচেয়ে বেশি আসে, মুসলিম বিশ্বে 4র্থ, তারপরে এশিয়ায় 5ম, আর হচ্ছে বিশ্বে 8ম, মানে সব কয়টা দেশের মধ্যে 8ম, ঠিক আছে? সবাই একটু এভাবে কমেন্টে লেখো তো, দ্রুত সবাই এভাবে কমেন্টে লেখো। হ্যাঁ, আজকে টপিকের নাম কি? এই যে দেখতে পাচ্ছ 429 নাম্বার পেজে বাংলাদেশের জনসংখ্যা, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। সবাই একটু কমেন্টে এভাবে লিখে ফেলো, ঠিক আছে? নেট প্রবলেম, কি বলো? নেট প্রবলেম আমার তো মনে হচ্ছে না। সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও আর বন্ধুদেরকে মেনশন করে দাও, যেহেতু আজকের ক্লাসটা 9টায় শুরু হয়েছে, অনেকে হয়তো জানে না। তো সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও, আমি সবাইকে দেখতে চাই, ঠিক আছে? হ্যাঁ, সবাই একটু হাইলাইট লিখে দাও কমেন্টে, তাহলে আসবে অনেকে। আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই এইভাবে লিখে ফেলো, তাহলে পরীক্ষার হলে ইজিলি মনে থাকবে। সার্ক দক্ষিণ এশিয়ায় 3য়, মুসলিম বিশ্বে 4র্থ, এশিয়ায় 5ম, বিশ্বে 8ম, ঠিক আছে? এভাবে আমাদের মনে থাকবে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বন্ধু বান্ধবদের মেনশন করে দাও। এবার আসো, এবার আমরা জানবো ভাইয়া আদমশুমারি কি। আদমশুমারি দেখো খুব সহজ। আদমশুমারি কি? দেখো আদম মানে কি? আদম মানে হচ্ছে তোমার মানুষ বুঝায়। আদম দিয়ে কি বুঝায়? আদম দিয়ে কিন্তু নরমালি মানুষকেই বুঝায়, ঠিক আছে? তাহলে আদম মানে হচ্ছে মানুষ, শুমারি মানে কি? গণনা। তার মানে মানুষ গণনা করা, অর্থাৎ নির্দিষ্ট বছর, মানে 10 বছর পর পর মানুষ গণনা করা,
মানুষ যে গণনা করা হয় এটাকে আদমশুমারি বলা হয়। অর্থাৎ একটা দেশে কতজন মানুষ বাস করতেছে, তার মধ্যে কতজন পুরুষ, কতজন মহিলা, কতজন ধনী, কতজন গরিব, কতজন মধ্যবিত্ত, এই জিনিসগুলা মানে গণনা করাই হচ্ছে আদমশুমারি। যেটা প্রথম তোমার 1974 সালে হয়েছে বাংলাদেশে। কবে? বাংলাদেশে 1974 সালে হয়েছে। তারপরে 1974-এর পরে হয় 1981 সালে, তারপরে 81-র পরে হয় 1991 সালে, তারপরে 2001 সালে, দেখো 10 বছর পর পর 2001, তারপরে 2011, তারপরে হয় কবে? তারপরে হয় 2021। না, 21-এ কিন্তু হয় নাই। কারণ কেন হয় নাই? করোনার কারণে হয় নাই। কত সালে হয়েছে? 2022 সালে হয়েছে। তাহলে মোট কয়বার হয়েছে দেখো, 1 2 3 4 5 6। তাহলে এই পর্যন্ত বাংলাদেশে মোট আদমশুমারি, বর্তমানে কিন্তু আদমশুমারি বলে না, বর্তমানে সেটাকে বলা হয় জনশুমারি ও গৃহ গণনা। এখন কয়টা মানুষ আছে, পাশাপাশি কতগুলা ঘর আছে সেটাও কিন্তু গণনা করা হয়। জনশুমারি ও গৃহ গণনা কত বছর পর পর গণনা করা হয়? 10 বছর পর পর। ঠিক আছে? তাহলে সবার প্রথম কবে হয়েছে? 1974 সালে হয়েছে। সবার শেষ কবে? 2022 সালে। কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে? বলো, বুঝছো সবাই? বুঝতে পারলে ডান লিখো। ওকে, এই তো সবাই মেনশন করে দিচ্ছে বন্ধুদের। বাহ, দেখতে কত ভালো লাগতেছে। দেখো তোমরা কি সুন্দর মনোযোগ দিয়ে ক্লাস করতেছো। ওকে, তাহলে এটা ক্লিয়ার। আচ্ছা, এবার আসো, তৃতীয় জনসংখ্যা নীতি প্রণীত হয়, জাতীয় জনসংখ্যা নীতি, এটা একটু পড়বা 1976 সালে, এটা পরীক্ষায় আসতে পারে। জাতীয় জনসংখ্যা নীতি প্রণীত হয় কবে? 1976 সালে, এটা পড়বা। আবার এই যে উপমহাদেশে, উপমহাদেশ বলতে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, তারপরে আগে মায়ানমারও ছিল, বা তোমার হচ্ছে বার্মা, যেটা কি বলে মিয়ানমার, তো এগুলো ছিল একসময় উপমহাদেশে। তো এই উপমহাদেশে নর্মালি তোমার প্রথম কবে আদমশুমারি চালু হয়? 1872 সালে। কে করছে? লর্ড মেও চালু করছে। এগুলো একটু পড়তে হবে। উপমহাদেশের প্রথম আদমশুমারি চালু হয় কবে? 1872 সালে। কে করছে? লর্ড মেয়র শাসন আমলে হয়েছে। এটা কিন্তু পরীক্ষায় আসে। আর বাংলাদেশে আদমশুমারি কবে হয়? বাংলাদেশে আদমশুমারি তো করে পরিসংখ্যান ব্যুরো, বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স, যেটার ইংলিশ নাম হচ্ছে বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স, মানে হচ্ছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। আর বাংলাদেশে যাবৎকালে আদমশুমারি কয়টা হয়? এই যে 6টা হয়। দেখো, সবার প্রথম মনে রাখবা 1974, তাইলেই হবে। বাকিগুলো হচ্ছে 10 বছর পর পর। 74 পর 81, এখানে কিন্তু 10 বছর গ্যাপ নাই, এটা মাথায় রাখতে হবে। 74, 81, 91 এভাবে গেছে। ঠিক আছে? আর ষষ্ঠটা হয়েছে 2022 সালে। সহায়তা করছে কে? সহায়তা করছে নাসা। সহায়তা করছে নাসা। এটা হচ্ছে জিআইএস, জিআইএস জিআইএসও একটা অ্যাপ ইউজ করা হয়েছে জিআইএস এর মাধ্যমে। তারপর দেখো তোমার এই তোমার নাসা চালু করছে, উপর থেকে স্যাটেলাইটের সাহায্যে তারা মানুষ গণনা করছে সহ। এভাবেও মানুষ, ধরো তাদের কিছু মানুষ ছিল প্রায় কত 6 লক্ষ না 4 লক্ষ মানুষ গিয়ে গিয়ে হচ্ছে এটা করছে, এই তোমার হচ্ছে প্রতিবেদনটা করছে, এবং হচ্ছে নাসাও করছে। আদমশুমারি অনুষ্ঠিত হয় কয় বছর পর? 10 বছর পর পর, এটা আমরা সবাই জানি। জনসংখ্যায় বাংলাদেশের বৃহত্তম বিভাগ ঢাকা, ক্ষুদ্রতম, এটা সবাই জানে, বৃহত্তম বিভাগ প্লাস জেলা দুইটাই ঢাকা। বিভাগ হচ্ছে বরিশাল, এটা মনে রাখবা। জনসংখ্যায় ক্ষুদ্রতম বিভাগ কোনটা? বরিশাল। জনসংখ্যায় ক্ষুদ্রতম বিভাগ কোনটা? বরিশাল। তারপর দেখো ক্ষুদ্রতম জেলা কোনটা? জেলা বান্দরবান, এটা অবশ্যই পড়বা। জনসংখ্যার ঘনত্বে আবার ক্ষুদ্রতম হচ্ছে রাঙ্গামাটি। ঠিক আছে? জেলা অনুসারে সবচেয়ে বেশি জনসংখ্যা বাস করে ঢাকা জেলায়। জেলা অনুসারে সবচেয়ে কম জনসংখ্যা বাস করে বান্দরবান জেলায়। জনসংখ্যায় বাংলাদেশের বৃহত্তম উপজেলা সাভার, এটা একটু পড়বা। বৃহত্তম উপজেলা সাভারে বেশি জনসংখ্যা। সবচেয়ে উঁচু জনবসতি পাসিংপাড়া, এটা লাগবে না। ম্যালথাসের মতে, এই যে এটা একটু পড়বা, ম্যালথাসের মতে জনসংখ্যা বাড়ে কিভাবে? জ্যামিতিক হারে, মানে 1 2 4 8 16। ঠিক আছে? এরকম পরপর। আর ম্যালথাসের মতে খাদ্যের উৎপাদন বাড়ে তোমার গাণিতিক হারে। কেমন? 1 2, দেখো এখানে 1 2 3, আর এখানে 1 2, তারপরে তোমার এখানে 3 আর এখানে 4, মানে 2 এর 4 ডাবল, 4 এর ডাবল 8, 8 এর পরে 16। আর এখানে কিন্তু নরমালি গাণিতিক হারে বাড়তেছে 1 2 3 4 5, আর এখানে লাফায় লাফায় বাড়তেছে। তার মানে আমার জনসংখ্যা, মনে করো এখানে কাচ্চি আছে, মনে করো যে কয়টা কাচ্চি আছে, মনে করো এখানে 5000 কাচ্চি আছে, কত? 5000, কিন্তু আমার মানুষ হচ্ছে 10,000।
তাইলে কি এই কাচ্চি আমি সবাই দিতে পারবো? ভাগ করে দিতে হইতেছে। কিন্তু আমার যদি মনে করো কাচ্চি থাকতো মনে করো যে 3000 আর মানুষ থাকতো মনে করো হচ্ছে 2000, মানুষ থাকতো 2000, তাইলে আমার আবার বেশি হয়ে যেত কাচ্চি। এটা এটা আমার অপ্রয়োজনীয়, হ্যাঁ, এটা আমার লাগতেছে না এক্সট্রা। আর যদি মনে করো আমার মানুষ 3000 কিন্তু আমার কাচ্চিও 3000, তাইলে এটা সুন্দর না, কাঙ্ক্ষিত। তাহলে এটাই হচ্ছে এই তোমার হচ্ছে ম্যালথাসের মতে এটাই বলছে যে তোমার খাদ্য বাড়ে অল্প অল্প করে আর মানুষ বাড়ে লাফায়া লাফায়া, যেটাকে বলা হয় জ্যামিতিক হারে। ঠিক আছে, ওকে। ওকে, আমার মাও আপনার ক্লাস করে। আচ্ছা, ঠিক আছে, খুব ভালো লাগতেছে। আমি ক্লাস করার সময় আমার আব্বুর সাথে শুনে অনেক সময় উত্তরও দেয়। বাহ, খুব ভালো লাগে, আমাদের সাথে স্টুডেন্টের বাবা মাও ক্লাস করে। আচ্ছা, তারপরে আসো, তারপরে আমরা দেখবো বাংলাদেশের জনসংখ্যা প্রথম কবে, এগুলার এখন দরকার নাই। এবছর পরীক্ষায় আসছিল যে বর্তমানে জনসংখ্যা কত। বর্তমানে জনসংখ্যা হচ্ছে 22, তোমার হচ্ছে যেটা ষষ্ঠ, যেটা হচ্ছে জনশুমারি, সেটা অনুযায়ী হচ্ছে 16,51,58,000। এটা একটু মনে রাখতে পারো, 16.5 লক্ষ বা 16,58,00,000। ঠিক আছে, এটা একটু মনে রাখতে পারো। এটা হচ্ছে আদমশুমারি ও গৃহগণনার মতে। ঠিক আছে, গৃহগণনার মতে। ওকে, এটা একটু দেখবা, এটা হচ্ছে আদমশুমারি। একটা হচ্ছে তোমার জনশুমারি 2022-এরটা দেখবা, আর দেখা যাবা হচ্ছে বর্তমানে কোনটা, বর্তমানে কততম। ঠিক আছে, সেটা আমরা শেষে গিয়ে সাম্প্রতিকে পড়াই দিব। ওকে, এবার আসো মেগা সিটি ও মেটা সিটি। আমি খুব সহজে বলে দেই ভাইয়া, মেগা সিটি আর কি, মেটা সিটি কি। মনে রাখবা, মেগা সিটি হচ্ছে যেগুলো তোমার কি বলে, প্রত্যেক ইয়েতে 1 কোটি মানুষ, 1 কোটি জনসংখ্যা বসবাস করে। কত, 1 কোটি না নাকি 2 কোটি দেখি তো, হ্যাঁ 1 কোটি বা 10 মিলিয়নের অধিক জনসংখ্যা যেখানে বসবাস করে, যেই শহরে 1 কোটির বেশি মানুষ বসবাস করে সেগুলাকে বলা হয় মেগা সিটি। আর যে শহরগুলোতে এক মানে 2 কোটির বেশি মানুষ বসবাস করে, কত, 2 কোটির বেশি মানুষ বসবাস করে, সেগুলোকে বলা হয় মেটা সিটি। এইবার আমাকে সবাই উত্তর দাও, ঢাকা কি মেগা সিটি নাকি মেটা সিটি? উত্তর দাও, ঢাকা মেগা সিটি নাকি মেটা সিটি? দেখি কে কে পারে। হ্যাঁ, ঢাকা মেগা সিটি নাকি মেটা সিটি, দেখি কয়জন উত্তর দিতে পারে। সবাই উত্তর দিবা, সবাই। ঢাকা কি মেগা সিটি নাকি মেটা সিটি? সাকিব হাসান বলছে মেটা সিটি। আর কেউ নাই? আর কেউ জানে না এটা কি হবে? আচ্ছা, অনেকে বলছে মেগা সিটি, মেগা সিটি, স্বর্ণা, নাইম, মেহজাবিন বলছে মেটা সিটি, বাট অ্যাকচুয়ালি ঢাকা হচ্ছে মেগা সিটি। কারণ ঢাকাতে 1,20,00,000 30 লাখ এমন মানুষ বসবাস করে। ঠিক আছে, ঢাকাতে কিন্তু 2 কোটির বেশি মানুষ বসবাস করে না। 2 কোটি বসবাস করে এমন হচ্ছে তোমার কয়েকটা আছে, তিনটা, তিনটা আছে। এক হচ্ছে তোমার জাপানের টোকিও, সবচেয়ে বেশি মানুষ বসবাস করে টোকিওতে। তারপরে তোমার হচ্ছে ব্রাজিলে একটা আছে, আরেকটা হচ্ছে তোমার কোথায় যেন আছে, এই যে টোকিও, আর টোকিও জাপান আছে, আর জাপান নয়াদিল্লিতে, নয়াদিল্লিতে আছে, আর হচ্ছে ব্রাজিলে, এই যে সাও পাওলো ব্রাজিলে আছে। ঠিক আছে, তার মানে এখান থেকে আমরা শুধু এতটুকুই জানবো, ঢাকা একটা মেগা সিটি, 1 কোটি 2 কোটি বেশি, 1 কোটির বেশি হইলে মেগা সিটি, 2 কোটির বেশি হইলে মেটা সিটি। কিশোর কিশোর উন্নয়ন কেন্দ্র, এই কিশোর কিশোর উন্নয়ন কেন্দ্র এখানে আমরা বেশি পড়বো না, এখান থেকে শুধু পড়বো জাতীয় কিশোর উন্নয়ন কেন্দ্র অবস্থিত কোথায়, আর কিশোর কিশোরী উন্নয়ন কেন্দ্র, তিনটে আছে। আচ্ছা, এত কিছু তো লাগবে না। কিশোর অপরাধের বয়স সীমাটা দেখবা 7 থেকে 16, তাইলেই হবে। কিশোর অপরাধের বয়স সীমা 7 থেকে 16। আর শিশু শ্রম, শিশু শ্রম হচ্ছে 14 বছর বয়সের নিচ পর্যন্ত হচ্ছে শিশু শ্রম। 14 বছরের বয়সের নিচ পর্যন্ত মানে 14 বছর বয়স পর্যন্ত যে শিশুদের দিয়ে বাহিরে কাজ করানো হয় সেটাকে বলা হয় শিশু শ্রম, 0 থেকে 14 বছর। আর শিশু ধরা হয় 0 থেকে 18 বছরও ধরা হয়, 0 থেকে 16 বছরও ধরা হয়, বাট নর্মালি আমরা এটা 18 বছর পর্যন্ত ধরবো। ঠিক আছে, আর শিশু শ্রম 14 বছর পর্যন্ত ধরা হয়। ঠিক আছে, ওকে।
ওকে, তারপরে আসো এমসিকিউ গুলো এখান থেকে পড়ে ফেলবা। ওকে, এবার দেখো, এটা একটু ভালো করে দেখো। আচ্ছা, এটা এটা এখানে আমি এখানেই তোমাদেরকে দাগায় দেই কারা কোথায় বসবাস করে, ঠিক আছে? এখান থেকে দেখে নাও। দেখো, আমরা এখানে দেখতে পাচ্ছি তোমার ময়মনসিংহ। কি দেখলাম? ময়মনসিংহ। ময়মনসিংহতে কারা বসবাস করে জানো? ময়মনসিংহতে বসবাস করে গারো, হাজং, গারো, হাজং, হাদি, এরা বসবাস করে ময়মনসিংহে। সিলেটে কারা বসবাস করে জানো? এই সিলেটে বসবাস করে মণিপুরি খাসিয়া। এটা একটু সবাই 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 এটা লিখবা, মণিপুরি খাসিয়া। আর এইখানে আবার হচ্ছে মৌলভীবাজার। এটা কি? মৌলভীবাজারে কারা বসবাস করে? পাঙ্গনরা বসবাস করে। মৌলভীবাজারে পাঙ্গনরা বসবাস করে। আবার মণিপুরীরা এখানে বেশি বসবাস করে। মণিপুরীরা বিভাগ বললে হবে সিলেট, কিন্তু কোন জেলায় মণিপুরীরা বেশি বসবাস করে? কারণ এই পাঙ্গন কিন্তু মণিপুরেরই একটা জাত, ঠিক আছে? মণিপুরীরা তাহলে বেশি বসবাস করে কোথায়? বেশি বসবাস করে সিলেটে, মৌলভীবাজারে। মণিপুরীরা বেশি বসবাস করে মৌলভীবাজারে, আর পাঙ্গনরা হচ্ছে মুসলিম উপজাতি, মুসলিম ক্ষুদ্র নিগোষ্ঠী, ঠিক আছে? এটা মনে রাখবা, পাঙ্গনরা হচ্ছে মুসলিম ক্ষুদ্র নিগোষ্ঠী। তারপরে আসো রংপুর। রংপুরে কারা বসবাস করে? রংপুরে বসবাস করে ওরাও রাজবংশী, ওরাও রাজবংশী, ঠিক আছে? তারপরে রাজশাহীতে কারা বসবাস করে? রাজশাহীতে বসবাস করে সাঁওতাল। এই সাঁওতাল কিন্তু শুধু রাজশাহীতেই না, সাঁওতাল তোমার দিনাজপুর, তারপর হচ্ছে দিনাজপুর, রংপুর, পাবনা, এখানেও বসবাস করে, রাজশাহীতেও বসবাস করে। তারপরে এই যে ওরাও রাজবংশ, মূলত এই যে এই তিনটাই তোমার হচ্ছে রংপুর, রাজশাহীতে বসবাস করে, মূলত এই তিনটাই। বাট স্পেসিফিক বললে ওরাও রাজবংশী রংপুরেও বসবাস করে, রাজশাহীতে কিছু কিছু, আর সাঁওতাল রাজশাহী, রংপুর দুই জায়গাতেই বসবাস করে, ঠিক আছে? তারপরে খুলনায় এইখানে আছে আমরা জানি সুন্দরবন। এই জায়গায় কি আছে? সুন্দরবন। সুন্দরবনে কারা বসবাস করে? ভাওয়ালি, যারা হচ্ছে গোল পাতা সংগ্রহ করে, ভাওয়ালি, আর হচ্ছে মৌয়ালি মানে মধু সংগ্রহ করে। আর এই যে এখানে পটুয়াখালী, এখানে হচ্ছে পটুয়াখালী, আর এখানে হচ্ছে কক্সবাজার। এই দুই জায়গায় কারা বসবাস করে? এই দুই জায়গায় হচ্ছে রাখাইনরা বসবাস করে। আর বাকি সব কই বসবাস করে? বাকি সব এই পার্বত্য চট্টগ্রামে বসবাস করে, বাদ বাকি সব, বা এটাকে আমরা বিবিএস বলতে পারি, বিবিএস, বাদ বাকি সব। যেমন চাকমা, মারমা, ত্রিপুরা যারা যারা আছে তারা হচ্ছে পার্বত্য চট্টগ্রামে। পার্বত্য চট্টগ্রাম কোনগুলা বলছিলাম না? খাবার মানে কি? খাগড়াছড়ি, বান্দরবান, রাঙামাটি, ঠিক আছে? ওকে, এবার আমি বলবো, তোমরা হচ্ছে আমাকে কমেন্টে রিপ্লাই দিবা। চলো আমরা এখন একটা দ্রুত একটা হচ্ছে কি বলবো, রেপিড ফায়ার একটা রাউন্ড খেলবো। তোমরা আমাকে বলো রাজবংশী কোথায় বসবাস করে, সবাই উত্তর দাও। রাজবংশী কোথায় বসবাস করে? সবাই, সবার উত্তর চাই, রাজবংশী কোথায় বসবাস করে? সবাই উত্তর দাও, রাজবংশী কোথায় বসবাস করে? তোমরা লিখেও ফেলছো? চাইলে তোমরা স্ক্রিনশট মারতে পারো, তাহলেই হবে, ঠিক আছে? তোমরা চাইলে স্ক্রিনশট মারতে পারো। রাজবংশী কোথায় বসবাস করে? স্বর্ণা দেবনাথ রংপুর, সাকিব বলছে রংপুর, আফিয়া জান্নাত বলছে রংপুর। এবার বলো রাখাইনরা কোথায় বসবাস করে? রাখাইন কোথায়? বাকিরা কোথায়? সবাই দ্রুত অ্যান্সার দাও, দ্রুত অ্যান্সার করো, রাখাইনরা কোথায় বসবাস করে?
রাখাইনরা কোথায় বসবাস করে? ক্লাসের পড়া ক্লাসই শেষ হয়ে যাবে। এইগুলা পরীক্ষায় প্রশ্ন আসে এই জায়গাটা থেকেই, এই জায়গাটা থেকে বেশি প্রশ্ন আসে। রাখাইনরা কোথায় বসবাস করে বলো? চট্টগ্রাম, পটুয়াখালী, কক্সবাজার। আচ্ছা, চট্টগ্রাম হবে না, এটা পটুয়াখালী কক্সবাজার। ঠিক আছে, পটুয়াখালী কক্সবাজার। ওকে, তাহলে এটা একটা স্ক্রিনশট মারতে পারো, একটা সস নিতে পারো, সস একটা স্ক্রিনশট নাও দ্রুত। যারা নাও নাই তারা দ্রুত স্ক্রিনশট নাও। ওকে, এবার আসি আমরা এখানে কিছু গুরুত্বপূর্ণ পড়া দেখি। দেখো, বাংলাদেশের ক্ষুদ্র নিগোষ্ঠী কয়টা বর্তমানে? সহজে আমরা মনে রাখবো, বর্তমানে বাংলাদেশের ক্ষুদ্র নিগোষ্ঠীর সংখ্যা সরকারিভাবে 50টা, আর আদিবাসী অনুযায়ী, ফোরাম অনুযায়ী 48টা। মূলত সরকারি বলুক সরকারি না বলুক হবে 50টা, যদি আদিবাসী ফোরাম বলে তাইলে হবে 48টা। ঠিক আছে, বাংলাদেশের ক্ষুদ্র নিগোষ্ঠী জাদুঘর অবস্থিত রাঙামাটি, এটা পড়বা। বাংলাদেশের ক্ষুদ্র নিগোষ্ঠী জাদুঘর, এটা হচ্ছে রাঙামাটি। আর বাংলাদেশের বৃহত্তম নিগোষ্ঠী যদি বলে, দেখো এখানে একটা কথা আছে, বাংলাদেশের বৃহত্তম, এটা হইতে হবে নিগোষ্ঠী কিন্তু বাঙালি। বাংলাদেশের বৃহত্তম নিগোষ্ঠী বাঙালি বলতে হবে, এটা একটু ভুল আছে, বাংলাদেশের বৃহত্তম ক্ষুদ্র নিগোষ্ঠী হবে, বাংলাদেশের বৃহত্তম ক্ষুদ্র নিগোষ্ঠী। ঠিক আছে, বাংলাদেশের বৃহত্তম ক্ষুদ্র নিগোষ্ঠী হচ্ছে চাকমা হবে। আর যদি বলে বাংলাদেশের বৃহত্তম নিগোষ্ঠী, সেটা কিন্তু বাঙালি। নৃ মানে হচ্ছে মানুষ, নৃ মানে কি, নৃ মানে হচ্ছে মানুষ, গোষ্ঠী মানে তো গোষ্ঠী, তাই না? তো বাংলাদেশের বৃহত্তম ক্ষুদ্র নিগোষ্ঠী। আর ক্ষুদ্র নিগোষ্ঠীদের মধ্যে সমতলে বসবাস কারা করে? সাঁওতাল, ওরাও, মুন্ডা, গারো, এরা বসবাস করে। গারোরা পাহাড়েও বসবাস করে, বাট মেইনলি এটা সাঁওতাল হবে। মেইনলি যদি আসে তাহলে কিন্তু এটা সাঁওতাল হবে। ঠিক আছে, আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ক্ষুদ্র নিগোষ্ঠী সাংস্কৃতিক একাডেমি কোথায়? বিরিশিরি, নেত্রকোনা। এটা একদম 7 স্টার দিয়ে রাখো। বাংলাদেশের ক্ষুদ্র নিগোষ্ঠী সাংস্কৃতিক একাডেমি, এটা একবারে 7 স্টার দিয়ে রাখো। এটা হচ্ছে বিরিশিরি, নেত্রকোনা, সবচেয়ে বেশি পরীক্ষায় আসে। ঠিক আছে ভাই, তাড়াতাড়ি আগান। আমি তো জানি কোন জায়গায় বেশি লেট করতে হবে, কোন জায়গায় ধীরে ধীরে পড়াইতে হবে, বুঝছো? যেই জায়গায় বেশি ইম্পর্টেন্ট সেটাই যদি আমি তাড়াতাড়ি আগায় যাই তাহলে কেমনে হবে বলো? আমি তো জানি কোন জায়গাটা তোমাদের দ্রুত আগাইতে হবে, কোন জায়গায় একটু বেশি বুঝাইতে হবে, সেটা তো আমি বুঝি, তাই না? ওকে, তারপর আসো, ক্ষুদ্র নিগোষ্ঠী সাংস্কৃতিক একাডেমি হচ্ছে বিরিশিরি, নেত্রকোনা, এটা একদম 7 স্টার। বাংলাদেশের প্রথম ক্ষুদ্র নিগোষ্ঠী সাংস্কৃতিক কেন্দ্র, এটা লাগবে না। এবার আসো, বাংলাদেশে বসবাসকারী উপজাতির জনসংখ্যা কত, এটা লাগবে না। বর্তমানে এটা 1%, এটা মনে রাখবা। আগে 1.1% ছিল, বর্তমানে শুধু 1%। বাংলাদেশে যেমন তোমার 16 কোটি জনসংখ্যা আর 16 লক্ষ, মনে রাখবা, জনসংখ্যা 16 কোটি, কিন্তু ক্ষুদ্র নিগোষ্ঠী হচ্ছে 16 লক্ষ। বুঝছো, একটা 16 কোটি আর একটা 16 লক্ষ, তাহলে এখানে 1%, সেই হিসেবে 1%। বাংলাদেশে বসবাসকারী উপজাতির সংখ্যা কত? 50টাই। ঠিক আছে, আর বৃহত্তর উপজাতি, প্রথমে চাকমা, তারপরে মারমা, তারপরে আর নাই, তৃতীয় ত্রিপুরা, চতুর্থ সাঁওতাল, এভাবে। তৃতীয় হচ্ছে ত্রিপুরা, চতুর্থ সাঁওতাল, এটা পড়বা। বৃহত্তম উপজাতি চাকমা, তারপরে মারমা। তারপরে আসো, গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমরা একটু দেখি। উপজাতির ভাষার সংখ্যা কত? 32 অপশনে না থাকলে 34 হবে। ঠিক আছে, মেনলি 32 থাকে অপশনে। উপজাতির ভাষার সংখ্যা 32। মগ, এটা তো তোমরা জানোই। মগ কই থেকে আসছে? আরাকান থেকে আসছে। আরাকানেরই আগের নাম একটা ছিল, তাদেরই হচ্ছে মগ। ঠিক আছে, তাহলে মগ গোষ্ঠী যেটা, সেটা আরাকান বা মিয়ানমার থেকে আসছে। পুত্র পিতার পরিচয় কন্যা, মাতার পরিচয় পরিচিত হয় ত্রিপুরা সমাজে, এটা অত গুরুত্বপূর্ণ না, এইটা একটু পড়বা। উপজাতি সম্পর্কে বলা হয়েছে বাংলাদেশ সংবিধানের 23-এর ক নাম্বার অনুচ্ছেদে, এটা ভালো করে পড়বা। ঠিক আছে, তারপরে মগ নামে জনগোষ্ঠী বর্তমানে পরিচিত মারমা নামে, দুইটাই আছে। বাংলাদেশের জনসংখ্যা সবচেয়ে কম খুমি ও চাক, আবার বিলও আছে, এগুলা একটু কম। রাখাইনরা বাংলাদেশে এসেছে মায়ানমার হতে, এটা পড়বা। রাখাইনরা, এটা তো তোমরা জানো, রাখাইনরা বাংলা, এখন তো আসে রোহিঙ্গা, রোহিঙ্গাদের আগে রাখাইনরা আসতো, যেটা বলছিলাম। রাখাইনরা পটুয়াখালী, কক্সবাজারে বসবাস করে, তারা মায়ানমার থেকে আসছে। ঠিক আছে, ওকে। বর্তমানে ক্ষুদ্র নিগোষ্ঠী সাংস্কৃতিক প্রতিষ্ঠান 10টা। ঠিক আছে, বর্তমানে 10টা। ওকে, তারপরে আসো, মুরঙ্গ দেবতার নাম লাগবে না, এই যে এটা একটু পড়বা। তোমাদের মধ্যে এমন অনেকে আছে
যেই ছেলেরা একটু সিনিয়র আব্বুদের বেশি পছন্দ করে, তো তাদেরকে ডাকবা এখন থেকে তঞ্চঙ্গা বইলা। তাদের কি বলবা? তঞ্চঙ্গা বইলা, যারা সিনিয়র আব্বুদের একটু বেশি পছন্দ করে। ঠিক আছে, পুরুষদের চেয়ে বেশি বয়স্ক মেয়ে যারা বিয়ে করে তারা হচ্ছে তঞ্চঙ্গা উপজাতি। ঠিক আছে, তঞ্চঙ্গা। পার্বত্য চট্টগ্রামে বেশি উপজাতি বসবাস করে 13টা। এটা খুব ভালো করে পড়বা। পার্বত্য চট্টগ্রামে কয়টা উপজাতি বসবাস করে? 13টা। গত বছর আমি কারেন্ট অ্যাফেয়ার্সে দেখছিলাম 14টা। তাহলে তোমরা 14টাও পড়বা। 13 না থাকলে 14। ঠিক আছে, উপজাতিদের মধ্যে একমাত্র, এটাও ভালো করে পড়বা, এটা আমি আগেও পড়াইছি, একমাত্র খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা হলেন ইউকে চিং মারমা। ঠিক আছে, ইউকে চিং মারমা। ইউকে চিং ছিলেন, এখানে তো নামের মধ্যেই বলা আছে মারমা। আর তিনি কয় নাম্বার সেক্টরে যুদ্ধ করছেন? তিনি 6 নাম্বার সেক্টরে যুদ্ধ করছিলেন। এটা একটু মনে রাখবা। আর তিনি কোন উপাধি পাইছেন? তিনি বীর বিক্রম উপাধি পাইছেন। যদিও এটা আমি আগে পড়াইছি, তারপরে আবার দেখে রাখো, রিভাইজ। উপজাতিদের মধ্যে প্রথম প্রধান বিচারপতি লাগবে না। বাংলাদেশে 21তম আসা লাগবে না। বাংলাদেশের প্রথম চাকমা তথা উপজাতি, এটাও লাগবে না। বিশ্ব আদিবাসী দিবস 9 আগস্ট, এটা জানবা। বিশ্ব আদিবাসী দিবস 9 আগস্ট। ঠিক আছে, বিশ্ব আদিবাসী দিবস 9 আগস্ট, এটা ভালো করে জানবা। ওকে, এবার আসো উপজাতির জীবনধারা। আমরা কিছু উপজাতির জীবনধারা সম্পর্কে পড়ব। প্রথমত আমরা পড়ব চাকমা, একটু ছোট করে নেই, চাকমা। ঠিক আছে, এখানে আমরা কি কি পড়ব দেখো। বাংলাদেশের সবচেয়ে বৃহৎ সংখ্যাগরিষ্ঠ যারা আমরা জানি, সবচেয়ে বেশি জনসংখ্যা হচ্ছে চাকমাতে। চাকমা ছেলেমেয়েরা শিক্ষিত আছে, মানে সব কয়টা উপজাতির মধ্যে সবচেয়ে বেশি শিক্ষিত চাকমারা। তাদের নিজস্ব ভাষাও আছে। তাদের নিজস্ব যে ভাষা, সেটা কিন্তু ফেসবুকেও আছে। তারা চাইলে ফেসবুকে আমরা যেমন বাংলায় চ্যাটিং করি, তারা তাদের নিজস্ব ভাষা আছে ফেসবুকে। শুধু বাংলা ভাষার পরে তাদেরটাই আছে, আর কারো ভাষা নাই। ঠিক আছে, এবং তারা তাদের স্কুল কলেজ শিক্ষা ক্ষেত্রে তারা অনেক আগে গেছে। দেখতে পাচ্ছ যে বাংলাদেশের সর্ববৃহৎ উপজাতি হলো চাকমা। তাদের কয়েকটা গ্রাম বা পাহাড়কে বলা হয় মৌজা। লাগবে না মৌজাকে। আচ্ছা, চাকমারা মেনলি কোন ধর্মাবলম্বী? এটা মনে রাখবা, চাকমারা মেনলি বৌদ্ধ ধর্মাবলম্বী। ঠিক আছে, বৌদ্ধ ধর্মাবলম্বী। তাদের কিছু প্রধান ধর্মীয়, যেমন এই যে তোমার মাঘী পূর্ণিমা, বৈশাখী পূর্ণিমা, কঠিন চিবরদান। এখন প্রশ্ন আসে, কঠিন চিবরদান এটা আসলে কি বা এটা কোথায় হয়? কঠিন চিবরদান হচ্ছে তাদের যে বৌদ্ধ তোমার হচ্ছে একটা উৎসব। এই উৎসবে এক রাতের মধ্যে তাদের যে বৌদ্ধ ভিক্ষু আছে তাদেরকে একটা পোশাক বানায় দিতে হয়। তোমরা দেখবা যারা বৌদ্ধ ভিক্ষু আছে তারা এক ধরনের হলুদ, একটা ছেলে যারা আছে একটা হলুদ লুঙ্গির মতো করে পরে, তারপর উপর দিয়ে শুধু এখান দিয়ে একটা প্যাচ দেয়। তো এটা হচ্ছে তাদের যারা ভক্ত আছে তারা এক রাতের মধ্যে বানায়, তারপর সেটা এই চিবর একটা বস্ত্র, এটা হচ্ছে দান করে ভিক্ষুদের। এই জন্য এটাকে বলা হয় কঠিন, মানে অনেক কঠিন ভাবে বানায়। মানে কঠিন বানাইতে অনেক কঠিন। তারপরে চিবর, এই পোশাকটাকে বলা হয় চিবর। আর দান মানে হচ্ছে দান করা, এই জন্য এটাকে বলা হয় কঠিন চিবর দান। এটা কোথায় হয়? এটা পার্বত্য চট্টগ্রামে হয়। পার্বত্য চট্টগ্রামে হয়, পরীক্ষা আসে। বৌদ্ধ পূর্ণিমা, মাঘী পূর্ণিমা, এটা এগুলা দেখবা। তারপরে তাদের শ্রেষ্ঠ উৎসব বিজু, এটা অবশ্যই মনে রাখবা। চাকমাদের শ্রেষ্ঠ উৎসব কি? বিজু উৎসব। বিজু কাদের উৎসব? চাকমাদের উৎসব। এটা মোট 3 দিন ধরে হয়। বাংলা নববর্ষের মানে বাংলা নববর্ষের আগের বছরের শেষ দিন, আর হচ্ছে নববর্ষের প্রথম 2 দিন, টোটাল 3 দিন হয়। এই যে দেখতে পাচ্ছ, যা বাংলা বছরের শেষ 2 দিন, আর সরি মানে গত বছরের শেষ 2 দিন আর নববর্ষের প্রথম দিন, এই 3 দিন। ঠিক আছে, তারপরে চাকমাদের বসবাস, আচ্ছা, বান্দরবান, রাঙ্গামাটি, কক্সবাজার। তবে সবচেয়ে বেশি কিন্তু তারা বসবাস করে রাঙ্গামাটি জেলায়। মনে রাখবা, তারা এই যে এখানে আছে, তারা সবচেয়ে বেশি রাঙ্গামাটি জেলায় বসবাস করে। পরীক্ষা আসে, চাকমারা সবচেয়ে বেশি বসবাস করে কোন জেলায়? চাকমারা সবচেয়ে বেশি বসবাস করে রাঙ্গামাটি জেলায়। ঠিক আছে, ওকে। তারপরে আসো জয়া চাকমা। জয়া চাকমা বাংলাদেশের একজন ফুটবল রেফারি। আচ্ছা, এটা একটু পড়বা। তিনি একজন ফুটবল রেফারি। জয়া চাকমা শুধু এতটুকু জানবা, তিনি একজন ফুটবল রেফারি, প্রাক্তন ফুটবলার এবং ফুটবল রেফারি। জয়া চাকমা এতটুকু জানলেই হবে। আর বর্তমানে তিনি হচ্ছে কি পাইছেন? বাংলাদেশের প্রথম নারী ফিফা রেফারি হিসেবে স্বীকৃতি পান। এই জন্য এটা গুরুত্বপূর্ণ। তিনি একজন ফুটবলার মেনলি, জয়া চাকমা। আদিবাসী কারা? আদিবাসী হচ্ছে এই যে একটা ভূখণ্ড, এই ভূখণ্ডে যারা সবার প্রথম বসবাস শুরু করছে তারাই আদিবাসী। মানে যাদের প্রথমে বাস তারাই আদিবাসী। এখন এই ভূখণ্ডে কিন্তু সবার প্রথম বাঙালিরাই আসছে। যেমন তোমার চাকমা, মারমা যারা তারা কিন্তু 400 450 বছর আগে আসছে এই ভূখণ্ডে।
কিন্তু বাঙালিরাই হচ্ছে তোমার যে প্রাচীন আর্য যারা আছে, ওই যে আমি বলছিলাম নেগ্রিটো, অস্ট্রিক, দ্রাবিড়, মঙ্গোলীয় যারা, তারা হচ্ছে তোমার বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠী। আর এই যে অস্ট্রিক, দ্রাবিড়, তারাই কিন্তু প্রথম এই বাংলায় আসছে প্রায় 5000 বছর পূর্বে। ঠিক আছে, এই জন্য এই উপমহাদেশে মেনলি বাঙালিরাই প্রথম, মানে এই অঞ্চলে। তারপরে আসো সাঁওতাল। সাঁওতালটা একটু দেখো, সাঁওতালটা চতুর্থ বৃহত্তম উপজাতি আমি বলছিলাম, আর হচ্ছে সমতলে প্রথম। সমতলে তারা কি প্রথম, এই যে দেখতে পাচ্ছ সমতলে প্রথম, মানে সমতলে তারা বসবাস করে। ওকে, সাঁওতালদের প্রধান ধর্মীয় উৎসব সোহরাই, এটা পড়বা। ঝুমুর নাচ সাঁওতালদের, ঝুমুর নাচ কাদের? সাঁওতালদের। এবং আমি বলছিলাম তারা রাজশাহী, রংপুর, দিনাজপুর, বগুড়া এইসব জায়গায় বসবাস করে। তারপরে এখানে পড়বা, ওকে এগুলাই পড়বা, ঠিক আছে। তারা কোথায় বসবাস করে এবং সোহরাই, ঝুমুর নাচ, এখানে একটু ভালো করে পড়বা। তারপরে আসো মারমা। মারমারা হচ্ছে তোমার দ্বিতীয়, মারমারা হচ্ছে দ্বিতীয়। দেখো মারমা সম্প্রদায়, ওকে এখানে কি পড়বা, বৌদ্ধ পূর্ণিমা, মাঘী পূর্ণিমা, কঠিন চিবরদান, তাদেরও এই যে তাদের উৎসব হচ্ছে সাংরাই, এটা পড়বা। তাদের উৎসব হচ্ছে সাংরাই। বাংলা নববর্ষের সময় এটা পালন করা হয়। কখন পালন করা হয়? বাংলা নববর্ষের সময় পালন করা হয়, মনে রাখবা। তারপর সাংরাই, এবং তারা কিন্তু জলোৎসবের মেতড। আচ্ছা, মারমা সম্প্রদায়ের বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়িতে বসবাস করে, মানে পার্বত্য চট্টগ্রামে বসবাস করে, ঠিক আছে। তারা পার্বত্য চট্টগ্রামে বসবাস করে। এই যে এখানে দেখো মগ নামে যারা বলে, এই যে মারমারা বহু পূর্বে মগ নামে পরিচিত ছিল। বাংলায় এক সময় আরাকানি জলদস্যুদের মগ বলা হয়। মগরা বান্দরবানে বসবাস করে। মগও আছে বর্তমানে, মারমাও আছে, দুইটাই আছে, বাট তারাও এক সময় মগ নামে পরিচিত হইতো, ঠিক আছে। ওকে, তারপরে আসো খাসিয়া। খাসিয়া নিয়ে পরীক্ষায় যেটা পরীক্ষায় বেশি আসে, খাসিয়ার হচ্ছে মাতৃতান্ত্রিক। গারো আর খাসিয়া দুইটা হচ্ছে মাতৃতান্ত্রিক। যেমন আমরা কি, আমরা কিন্তু পিতৃতান্ত্রিক, তেমনি গারো আর খাসিয়া তারা হচ্ছে মাতৃতান্ত্রিক। তাদের সম্পত্তি পায় মেয়েরা, আর বাহিরে মেয়েরাও কাজ করে, ছেলেরাও কাজ করে, বোধ কাজ করে। আবার অনেক ছেলেরা বাসা মানে হচ্ছে বাসা সামলায়, আর মহিলারা বাহিরে কাজ করে। এটা হচ্ছে গারো আর খাসিয়াদের কাজ। দেখো তাদের গ্রাম বা পাড়াকে পুঞ্জি বলে, এটা পরীক্ষায় আসে। খাসিয়াদের গ্রামকে কি বলে? পুঞ্জি। মেহমানকে পান ও সুপারি দিয়ে আপ্যায়ন করে, তাদের এখানে প্রচুর পান সুপারি আছে। খাসিয়াদের বসবাস, এই যে বলছিলাম হবিগঞ্জ, সিলেট, মানে সিলেট জেলায় আর কি, ঠিক আছে। আর মন খেমে হচ্ছে খাসিয়াদের নিজস্ব ভাষা, মন খেমে। তাইলে আমরা কি বোয়িংগে? আমরা হচ্ছে, হ্যাঁ আমরা হচ্ছে বোয়িংগে। আর যারা চট্টগ্রামে বসবাস করে তারা হচ্ছে চৈঙ্গে, ঠিক আছে। ওকে, তারপরে আসো গারো। গারো খুব ভালো করে পড়তে হবে। গারো দেখতে পাচ্ছ তারা হচ্ছে খ্রিস্টান ধর্মের। তারা কোন ধর্মের? তারা খ্রিস্টান ধর্মাবলম্বী। ওকে, এই যে তাদের প্রধান ধর্মীয় উৎসব হচ্ছে ওয়াঙ্গালা, সবচেয়ে বেশি আসে ওয়াঙ্গালা, এটাই বেশি আসে। তারপরে গারো ভাষা, তাদের ভাষার নাম হচ্ছে মান্দি। তাদের ভাষার নাম কি? মান্দি, এটা ভালো করে পড়বা। তারপরে পড়বা তারা কোথায় বসবাস করে, এটা তো বলছি ময়মনসিংহে বসবাস করে। মেইনলি হচ্ছে ডিরেক্ট বললে নেত্রকোনা, ডিরেক্ট গেলে নেত্রকোনাতে, বাট ময়মনসিংহে বসবাস করে, ঠিক আছে। ওকে, তারপরে আসো রাখাইন। রাখাইন নিয়ে আমি অলরেডি বলছি। রাখাইনরা হচ্ছে তোমার কোথায় বসবাস করে? রাখাইনদের উৎসব হচ্ছে জলকেলি, মনে রাখবা। রাখাইনদের উৎসব হচ্ছে জলকেলি, এটা খুব ভালো করে পড়বা। জলকেলি তারা কোথায় কোথায় বসবাস করে? তারা পটুয়াখালী আর কক্সবাজার। পটুয়াখালী যে একটা কুয়াকাটা বলা হয়েছে না, কুয়াকাটা, এই কুয়া কিন্তু এক সময় ওই অঞ্চলে পানি সংগ্রহের জন্য কুয়া করা হইতো। কুয়া, পানি সংগ্রহের জন্য অনেক গভীরে মাটির মধ্যে কুয়া করা হইতো। এই কুয়া থেকেই ওই জায়গাটার নাম হয়েছে কুয়াকাটা। আর এই কুয়াগুলা কারা কাটতো? এই রাখাইনরা কাটতো, ঠিক আছে। রাখাইনরা কাটতো, এই জন্য জায়গার নাম হয়েছে কুয়াকাটা। তারপরে আসো ম্রো। ম্রো, ম্রো কি পড়বা? এরা বান্দরবানে বসবাস করে, এতটুকু শুধু জানবা। তারপরে পাঙ্গন। পাঙ্গনরা একমাত্র মুসলিম উপজাতি, খুব ভালো করে পড়বা। কই বসবাস করে? মৌলভীবাজারে। পাঙ্গন, এটা এখনো বিসিএস টিসিএস এ আসে। পাঙ্গনরা কই বসবাস করে? পাঙ্গনরা হচ্ছে তোমার হচ্ছে
কোথায়? মৌলভীবাজারে বসবাস করে। এরা একমাত্র মুসলিম উপজাতি, ঠিক আছে? এরা মণিপুরেরই একটা অংশ, পাঙ্গনরা। ভাওয়ালি আর হচ্ছে মৌয়ালি, তোমার হচ্ছে ভাওয়ালি হচ্ছে তোমার কি তোমার হচ্ছে যারা গোলপাতা সংগ্রহ করে, আর মৌয়াল হচ্ছে যারা মধু সংগ্রহ করে, ঠিক আছে? মৌয়াল বা মাওয়ালিও বলা হয়। তারপরে আসো ত্রিপুরা, যারা হচ্ছে হিন্দু ধর্মাবলম্বী, এখানে পড়বা ত্রিপুরারা হচ্ছে হিন্দু। ত্রিপুরারা কি? হিন্দু। তারা হচ্ছে বৈশুক উৎসব পালন করে। কখন? নববর্ষে। এটা একটু দাগাও। ত্রিপুরারা হচ্ছে হিন্দু। কিভাবে মনে রাখবা? বাংলাদেশের কুমিল্লার পাশেই কিন্তু তোমার ত্রিপুরা নামে একটা ভারতের কি আছে, একটা রাজ্য আছে। সেখান থেকেই কুমিল্লা, এইসব জায়গায় কুমিল্লা অঞ্চলে বেশিরভাগ ত্রিপুরার আছে। তারপরে মণিপুরি, তারা সনাতন ধর্মাবলম্বী এবং তারা মৈতেই। তারা কিন্তু তাদের প্রাচীন নাম মৈতেই আছে। মৈতেই পাঙ্গন নামে একটা মুসলিম মণিপুরি গোষ্ঠী আছে। মণিপুরিরা কোথায় বসবাস করে? সিলেট জেলায় বসবাস করে, ঠিক আছে? ওরাও বলছিলাম রংপুর, দিনাজপুর, রাজশাহীতে বসবাস করে। রাজবংশীয় বসবাস করে। ওকে। আর এদের ভাষার নাম হচ্ছে কুরুক। এটা একটু দাঁড়াও। ওরা ওদের ভাষার নাম হচ্ছে কুরুক। ওরা ওদের ভাষার নাম কি? কুরুক। ওকে, এবার আসো বৈশাখী। বৈশাখী কাকে বলা হয়? দেখো, বৈশাখী হচ্ছে বৈশুক। দেখো, বৈশুক, বইতে বৈশুক, সাথে সাংরাই, বিতে বিজু, এই তিনটা প্রধান উৎসবকে মিলিয়ে বৈশাখী বলা হয়, ঠিক আছে? প্রথম অক্ষর নিয়ে বৈশুক, সাংরাই, বিজুক, এই তিনটা মিলে হচ্ছে বৈশাখী বলা হয়, ঠিক আছে? তাহলে পরীক্ষা আসতে পারে বৈশাখীতে নিচের কোনটি অন্তর্ভুক্ত নয়, তাহলে এই তিনটা দেওয়া থাকবে, আর একটা ওয়াঙ্গালা থাকতে পারে, তাহলে তোমরা বুঝে ফেলবা এটা ওয়াঙ্গালা হবে। ওকে ভাই, আপনার বাড়ি কই? আমার বাড়ি চাঁদপুরে, দ্য সিটি অফ হিলসা, দ্য রয়্যাল ডিস্ট্রিক্ট অফ বাংলাদেশ, ঠিক আছে? চাঁদপুর। আচ্ছা, তোমরা তো চুইঙ্গা, চট্টগ্রামে তোমরা তো চুইঙ্গা। আমরা বইঙ্গা, তোমরা চুইঙ্গা। আচ্ছা, এবার আসো বৈশাখী বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের প্রধান তিনটি আদিবাসী জাতিগোষ্ঠীর বর্ষবরণ উৎসব। আচ্ছা, এখানে দাওয়াই আছে। তাহলে পরীক্ষা আসতে পারে বৈশুক কাদের উৎসব? বৈশুক ত্রিপুরাদের। সাংরাই কাদের? সাংরাই মারমাদের। বিজু কাদের? বিজু চাকমাদের, ঠিক আছে? আর এই যে কঠিন চিবরদান, বৌদ্ধ ধর্মের একটি ধর্মীয় আচার উৎসব, বান্দরবান জেলায় বান্দরবানের রাজবন বিহারকে কেন্দ্র করে বাংলাদেশে পালিত হয়, যেটা একটু আগে বলছিলাম, কঠিন চিবরদান, ঠিক আছে? এটাই হচ্ছে কঠিন চিবরদান। এবার আসে আমি খুব সংক্ষেপে এখান থেকে তোমাদেরকে দেখায় দেই কোনগুলা পড়বা। এতক্ষণ তো দেখাইলামই, এই জায়গা থেকে একটু সংক্ষেপে দেখায় দেই কোনগুলা ভালো করে পড়বা। চলো সবাই নাও, খাতা কলম নাও। আরে খাতা কলম নাও, বই নাও, বই নিলেই হবে। আমি দেখায় দেই। ত্রিপুরা পড়বা। ত্রিপুরায় কি কি পড়বা? বৈশুক পড়বা। আর এখান থেকে তো ভাষা অবশ্যই ককবরক পড়বা। তারপরে রাখাইন, সান্দ্রে, জলকেলি দুইটাই পড়বা। সান্দ্রে, জলকেলি। মারমার হচ্ছে সাংরাই পড়বা, বর্ষবরণ। চাকমার পড়বা বিজু, ফাল্গুনী পূর্ণিমা। আচ্ছা, অনেক সময় পরীক্ষায় আসে ফাল্গুনী পূর্ণিমা কারা পালন করে? বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, মারমা কারা পালন করে? তাহলে তোমরা কি দিবা বলো তো? ফাল্গুনী পূর্ণিমা কারা পালন করে? সবাই দ্রুত অ্যান্সার করো, দেখতে চাই। এবছর যেহেতু সামগ্রিকভাবে এইচএসসি রেজাল্ট খারাপ হয়েছে, তাই এই প্রশ্নটা বারবার ঘুরপাক খাচ্ছে। এইচএসসি রেজাল্ট খারাপ করলে তোমার জীবন কি এখানেই শেষ কিনা? উত্তরটি হচ্ছে না, তোমার জীবন সবেমাত্র শুরু। এইচএসসি রেজাল্ট আসলে তোমার পরবর্তী জীবন নির্ধারণ করে দিবে না, তোমার পরবর্তী জীবন নির্ধারণ করে দিবে তোমার হার্ডওয়ার্ক। এইচএসসির পরে প্রত্যেকটা স্টুডেন্টের মূল লক্ষ্য থাকে উচ্চ শিক্ষার জন্য কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া। এবছর যেহেতু সামগ্রিকভাবে এইচএসসি রেজাল্ট খারাপ হয়েছে, তাই এই প্রশ্নটা বারবার ঘুরপাক খাচ্ছে। এইচএসসি রেজাল্ট খারাপ করলে তোমার জীবন কি এখানেই শেষ কিনা? উত্তরটি হচ্ছে না, তোমার জীবন সবেমাত্র শুরু। এইচএসসি রেজাল্ট আসলে তোমার পরবর্তী জীবন নির্ধারণ করে দিবে না, তোমার পরবর্তী জীবন নির্ধারণ করে দিবে তোমার হার্ডওয়ার্ক। এইচএসসির পরে প্রত্যেকটা স্টুডেন্টের মূল লক্ষ্য থাকে উচ্চ শিক্ষার জন্য কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া। কোনো কারণে তোমার রেজাল্ট খারাপ হতেই পারে। দেখা গেল তুমি হয়তো অনেক ভালো পরীক্ষা দিয়েছিলা, কিন্তু তোমার রেজাল্ট আসলে খারাপ হয়ে গিয়েছে। অ্যাক্সিডেন্টলি তুমি খারাপ করতে পারো, এটা লাইফের একটা পার্ট। বাট এটার কারণে যে তোমার লাইফের ফুল স্টপ হয়ে যাবে এখানে, বিষয়টা এমন না। জীবন আসলে কখনোই থামে না, জীবন তোমাকে
অনেক অপরচুনিটি দিবে। তুমি যদি ভাবো যে এই জিনিসটার কারণে আমার জীবন এখানেই শেষ হয়ে যাচ্ছে, বিষয়টা একদমই ভুল। ধরে নিলাম তোমার রেজাল্ট অনেক খারাপ হয়েছে, তুমি হচ্ছে যে 3 পয়েন্টেরও নিচে পেয়েছো, এটারও কিন্তু সমাধান রয়েছে। তো মানে কোনো কারণে অ্যাক্সিডেন্টলি যদি এমন খারাপ রেজাল্ট হয়ে থাকে, এই জায়গা থেকে তুমি কিন্তু মান উন্নয়ন পরীক্ষা দিয়েও তোমার রেজাল্টটাকে ভালো করতে পারবা। সো এই টাইপের অনেক অনেক অপশন আছে। তোমরা যারা ভাবতেছো বা এটা নিয়ে অনেক অনেক বেশি টেনশনে আছো যে এইচএসসি রেজাল্ট খারাপ হয়ে, এবছর যেহেতু সামগ্রিকভাবে এইচএসসি রেজাল্ট খারাপ হয়েছে, তাই এই প্রশ্নটা বারবার ঘুরপাক খাচ্ছে, এইচএসসি রেজাল্ট খারাপ করলে তোমার জীবন কি এখানেই শেষ কিনা? উত্তরটি হচ্ছে না, তোমার জীবন সবেমাত্র শুরু। এইচএসসি রেজাল্ট আসলে তোমার পরবর্তী জীবন নির্ধারণ করে দিবে না, তোমার পরবর্তী জীবন নির্ধারণ করে দিবে তোমার হার্ডওয়ার্ক। এইচএসসির পরে প্রত্যেকটা স্টুডেন্টের মূল লক্ষ্য থাকে উচ্চ শিক্ষা। এবছর যেহেতু সামগ্রিক, ভাইয়া শুনতেছি না, আবার 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 সাউন্ড গেছে নাকি? এই পিছন থেকে কি সাউন্ড আসতেছে নাকি? না, মোটিভেশন কই থেকে আসছে? ভিডিওতে মোটিভেশন আসলো কই থেকে? এই ভিডিও কই থেকে এখানে প্লে হয়ে গেছে? তাহলে ওইখান থেকে ইয়া দাও তো। হ্যাঁ, মোটিভেশন অন হয়ে আছে। মোটিভেশন কই থেকে আসছে? হ্যাঁ, আচ্ছা আমরা এটা দেখতেছি, Say goodbye to ভিডিওটা Slack কই থেকে because চালু chat's হইছে আমরা here দেখতেছি। and হ্যাঁ আমি দেখতেছি, কমেন্ট চেক করতেছি। ভিডিও কই থেকে এখানে প্লে হয়ে গেছে? আমিও এখন হ্যাঁ এখন মনে হয় ঠিক আছে, এখন ঠিক আছে, ওকে এখন ঠিক আছে, ওকে। আচ্ছা এখন তাহলে এখন ডান লিখো, কমেন্টে ডান লিখো শেষ হলে। এগুলা তো বইয়ে আছে, তাহলে ক্লাস কেন করছি? আচ্ছা নেহাল আহমেদ, এগুলা বইতে আছে, তারপরে হচ্ছে আমরা কি করতেছি, আমরা হচ্ছে এগুলা সবার জন্য কোনগুলা বেশি গুরুত্বপূর্ণ কোনগুলা বেশি পড়তে হবে, বইয়ের সপ্তাহ পড়া মানে পড়া সম্ভব না, এই জন্য আমরা কি করতেছি শুধু গুরুত্বপূর্ণ জিনিসগুলা যেগুলা ভালো করে পড়তে হবে এগুলা মনে রাখার সুবিধার্থে তারপর পড়াচ্ছি, ঠিক আছে? ওকে ডান ডান। আচ্ছা ঠিক আছে, এবার আসো সবচেয়ে কম উপজাতি মগধের ধর্মীয় ভাষা। আচ্ছা গুরুত্বপূর্ণ তথ্য এগুলো দেখবা। পার্বত্য শান্তি চট্টগ্রাম এটা পড়াইছি আমি। উপজাতির অবস্থানটা এখানে কোন কোন অবস্থানগুলো পড়বা একটু দেখা দেয়। চাকমা তো অবশ্যই পড়বা, চাকমাটা দাগায় ফেলো, চাকমা তো অবশ্যই পড়বা। তারপর এখানে কোনগুলো ভালো করে পড়বা আমি একটু দাগায় দেই, দেখো এখানে পড়বা মারমা পড়বা, মারমা পড়বা, ত্রিপুরা লুসাই পড়বা, খুমি বান্দরবান এটা মনে রাখবা, খুমি বান্দরবান। তারপর হচ্ছে কুকি, এটা খুব ভালো করে পড়বা, কুকি বান্দরবান। তঞ্চঙ্গাও পড়বা। তারপরে হচ্ছে বনযোগী খ্যাং, আচ্ছা এখানে সাঁওতাল পড়বা, রাজবংশী ওরাও পড়বা, গারো পড়বা, হাজং পড়বা। যদি এগুলো আমি পড়াইছি, তারপরে এগুলা বেশি গুরুত্বপূর্ণ। চাকমারা কিন্তু বেশি রাঙামাটিতে বসবাস করে, এটা মাথায় রাখবা। চাকমারা বেশি রাঙামাটিতে বসবাস করে। মারমারা দেখো বান্দরবান, পটুয়াখালী, কক্সবাজার। ত্রিপুরারা বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি মানে পার্বত্য চট্টগ্রাম। খুমি বান্দরবান, কুকি বান্দরবান, তঞ্চঙ্গা বান্দরবান, ঠিক আছে? সাঁওতাল, রাজবংশী, ওরাও। ডান ডান, ওকে ডান। যারা দাগাইতে লেট হয় তারা স্ক্রিনশট মেরে ফেলবা, তাইলেই হবে। ওকে তারপর আসো এখানে দাগাবা মণিপুরি, এখানে তো সবগুলাই গুরুত্বপূর্ণ। মণিপুরি দেখো, মণিপুরি, খাসিয়া, রাখাইন, মারমা, তারপরে হচ্ছে পালিয়া, মুন্ডা, কাছারি, রাই, এগুলো একটু দাও।
ওকে, ঠিক আছে। পরীক্ষায় বেশিরভাগ দেখা যায় যে কোন উপজাতি কোথায় বসবাস করে এগুলাই বেশি পরীক্ষায় আসে। ঠিক আছে, কোন উপজাতি কোথায় বসবাস করে এগুলাই বেশি পরীক্ষায় আসে। ঠিক আছে, ওকে ওকে ডান। তারপরে আসো এখানে খিয়াং, এই যে এখানে পড়বা যেগুলো হচ্ছে মাঝে মাঝে আসে, নিচের কোন উপজাতিগুলা বাংলাদেশে নাই। যেমন অপশনে থাকে মাউরি, মাউরি হচ্ছে তোমার নিউজিল্যান্ডের, মারমি হচ্ছে নিউজিল্যান্ডের। তারপরে জুলু কুলু, জুলু কুলু এগুলো হচ্ছে দক্ষিণ আফ্রিকা, এগুলো হচ্ছে দক্ষিণ আফ্রিকার। ঠিক আছে, পিগমি এটা হচ্ছে তোমার কঙ্গোর, শেরপা নাগা। তারপর আরেকটা আছে আফ্রিদি, আফ্রিদি হচ্ছে পাকিস্তানের, এটাও পরীক্ষায় আসে। আফ্রিদি, আফ্রিদি হচ্ছে পাকিস্তানের, আফ্রিদি কোন দেশের? পাকিস্তানের, এগুলো পরীক্ষায় আসে। মাউরি জুলুকুলু, মাউরি জুলুকুলু পিগমি, আর হচ্ছে তোমার পিগমি হচ্ছে কঙ্গোর না সবচেয়ে খাটো উপজাতি, দেখছো সবচেয়ে ছোট উপজাতি। আর আফ্রিদি হচ্ছে পাকিস্তানের। দেখাইছে সবাই? ওকে, মাউরি জুলুকুলু, মাউরি হচ্ছে নিউজিল্যান্ড, মনে রাখবা। পরীক্ষা এভাবে আসে নিচের কোন উপজাতিটা বাংলাদেশে মানে বাংলাদেশের না। ঠিক আছে, এইভাবে প্রশ্ন আসে। তারপরে আসো এই যে এখানে বর্তমানে কিন্তু 10টা আছে, একটু এটা চেক করে দেখবা। বর্তমানে 10টা আছে, এখানে 8টা আগের, বর্তমানে হচ্ছে 10টা। 10টার মধ্যে আমরা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট দিয়ে পড়বো এটা ক্ষুদ্র নিগোষ্ঠী সাংস্কৃতিক একাডেমি। এটা হচ্ছে বিরিশিরি নেত্রকোনা। এটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছে? 1977 সালে হয়েছে। ঠিক আছে, 1977 সালে। এটাই বেশি গুরুত্বপূর্ণ। তারপরে পড়বা এখানে তারপরের গুলো অত বেশি আসতে আমি দেখি না, তারপরের গুলো আমি অত বেশি আসতে দেখি না। তোমরা চাইলে এক নজর দেখে রাখতে পারো। যেমন এই কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র, এখানে কক্সবাজার লেখাই আছে। রাজশাহী সাংস্কৃতিক কেন্দ্র, এখানে রাজশাহী লেখাই আছে। তারপরে দেখো ক্ষুদ্র নিগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট একই নামে 3 জায়গায় আছে, এই জন্য এটা আইডেন্টিফাই করা যাবে না। শুধু এটা পড়তে পারো মণিপুরী ললিতকলা একাডেমি। এখন আমরা জানি মণিপুরীরা কই বাস করে? সবচেয়ে বেশি মৌলভীবাজারে। সিলেটেও বসবাস করে, সবচেয়ে বেশি মৌলভীবাজারে, এই জন্য আসলে তুমি মৌলভীবাজার দিতে পারো। তাহলে আমরা এটা পড়বো আর এটা পড়বো। ঠিক আছে, এই দুইটা ভালো করে পড়বো। আফ্রিদি একটা তোমার উপজাতির নামই, ঠিক আছে, যেটা পাকিস্তানের। আফ্রিদি একটা উপজাতির নাম যেটা পাকিস্তানের, বুঝতে পারছো? এবার আসে উপজাতির ধর্ম। উপজাতির ধর্ম নরমালি পরীক্ষায় খুব বেশি আসে না, উপজাতির ধর্ম বেশি পরীক্ষায় আসে না। কারণ তোমরা মনে রাখবা সবচেয়ে বেশি উপজাতি বৌদ্ধ, সবচেয়ে বেশি। এই যে উপজাতির অধিকাংশ হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বী। পরীক্ষায় এটাই বেশি আসে যে উপজাতিদের অধিকাংশ কোন ধর্মাবলম্বী? উপজাতিদের অধিকাংশ হচ্ছে তোমার বৌদ্ধ ধর্মাবলম্বী, এই জন্য এটা ভালো করে পড়বা। তারপরে এখান থেকে তোমরা প্রকৃত পূজারী এটা একটু পড়তে পারো। প্রকৃত পূজারী হচ্ছে রাজবংশী, এটা পড়তে পারো। আর হচ্ছে এখানে ইসলাম, ইসলাম হচ্ছে কারা? ইসলাম হচ্ছে পাঙ্গন লাউয়া, এই দুইটা আসে। আরেকটা আসে সেটা হচ্ছে তোমার হচ্ছে হিন্দু বা সনাতন, যেটা হচ্ছে ত্রিপুরা। ত্রিপুরার হচ্ছে হিন্দু বলা হয়, হিন্দু বা সনাতন, এগুলাই পরীক্ষায় আসে। এছাড়া সবচেয়ে বেশি আসে পাঙ্গন, সবচেয়ে বেশি আসে পাঙ্গন কোন ধর্মের? পাঙ্গন হচ্ছে মুসলিম বা মুসলিম। একমাত্র মুসলিম উপজাতি কোনটা বলা হয়? পাঙ্গন। বাট লাউয়াও কিন্তু একটা মুসলিম উপজাতি, ঠিক আছে, লাউয়াও কিন্তু একটা মুসলিম উপজাতি। শহীদ আফ্রিদিও থেকে সেই গোত্রের লোক কিনে জিজ্ঞেস করছে, হইতে পারে, আমি ঠিক জানি না, হইতে পারে সেই গোত্রের কোন লোক হইতে পারে সে। মানে তাকে দেখে মনে রাখা সহজ যে আফ্রিদি কোন দেশের খেলোয়াড়? পাকিস্তানের। ঠিক আছে, ওকে। বিভিন্ন সময় উপজাতিদের বিদ্রোহ, এখানে তোমরা কোনটা পড়বা পরীক্ষায়? নরমালি হচ্ছে তোমার এই যে দেখো এটা চাকমা বিদ্রোহ, এটা 1776, এটা পড়বা 1776 সালটা পড়বা। আর সাঁওতাল বিদ্রোহ এটা 1855-56, এগুলো কিন্তু আমি তোমাদের অলরেডি পড়াইছি। সো এই দুইটাই পড়তে পারো, সাঁওতাল চাকমা। সাঁওতাল 1855-56 সালে হয়েছে, যেটা অপশনে থাকে। আর এখানে 1776 সালে শুরু হয়েছে চাকমা বিদ্রোহ বা কার্পাস বিদ্রোহ। ঠিক আছে, ওকে।
তারপরে দেখো এই যে প্রশ্নগুলো যদি আমরা একটু দেখি, চলো। মাতৃপ্রধান পরিবার ব্যবস্থার প্রচলন কোন জাতিসত্তায় রয়েছে? আমরা পড়ছি গারো আর খাসিয়ায় আছে। তাহলে অপশনে কি কি আছে? গারো, সাঁওতাল, মণিপুরি, চাকমা। তাহলে উত্তর কি হবে? গারো। মারমাদের সবচেয়ে বড় উৎসবের নাম কি? বিজু হবে না, বিজু চাকমাদের। রাস জানি না, সাংরাই হবে না, বাইশুও হবে না। সরি, সাংরাই হবে। তাহলে কি হবে? মারমাদের সবচেয়ে বড় উৎসব হচ্ছে সাংরাই। ঠিক আছে। তারপর আসো, ক্ষুদ্র নৃগোষ্ঠী মণিপুরি বাংলাদেশের কোন জেলায় বেশি বসবাস করে? তাইলে সিলেট, আমরা দেখছি সিলেটে বসবাস করে, ঠিক আছে, কিন্তু বলছে বেশি কোথায় বসবাস করে? বেশি হবে মৌলভীবাজারে। বেশি কোথায়? বেশি হবে মৌলভীবাজারে। ঠিক আছে। তাহলে এই প্রশ্নগুলো আমরা পড়ে আসছি। বাংলাদেশের ক্ষুদ্রতম নৃগোষ্ঠীর সংখ্যা কত? আমরা বলছি 50। 50 অপশনে না থাকলে 48। তাহলে দেখো ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা কোথাও কি 50 আছে? দেখো 50টা। তাহলে আগে কি আসছিল? 48। আদিবাসী ফোরাম অনুযায়ী কিন্তু 48ও আছে। ঠিক আছে। তারপরে ওরাও জনগোষ্ঠী কোন অঞ্চলে বসবাস করে? আমরা বলছি রংপুর, রাজশাহী, দিনাজপুর, ওইসব জায়গায় বসবাস করে। তাহলে কি হবে? এই যে এখানে দেখতে পাচ্ছ রাজশাহী, দিনাজপুর আছে, রংপুর কিন্তু নাই, রাজশাহী, দিনাজপুর আছে। কোন উপজাতির আবাসস্থল বিরিশিরি নেত্রকোনায়? বিরিশিরি নেত্রকোনা আমরা বলছিলাম কি গারো, খাসিয়া, মানে ময়মনসিংহতে গারো, খাসিয়া, গারো, খাসিয়া, হাদি, হাদু এগুলো আছে। তাহলে এটা হবে গারো। গারো উপজাতি কোন জেলায় বসবাস করে? দেখো এখানে ময়মনসিংহ আছে, নেত্রকোনা কিন্তু নাই, তাহলে ময়মনসিংহ। ঠিক আছে। এইভাবে তাহলে আমরা যেগুলো পড়ে আসছি সেগুলাই কিন্তু অপশনে আসে, পরীক্ষায় আসে। ঠিক আছে। তাহলে কি এত কঠিন? আসলে কিন্তু এত কঠিন কিন্তু না, আমরা জাস্ট ভাবি কঠিন। এই যে দেখো এখানে অনেকগুলো এমসিকিউ আছে, এই সবগুলো এমসিকিউ কি করবা? নিজে নিজে সলভ করে ফেলবা, তাইলে তোমার এত কঠিন লাগবে না। ঠিক আছে। এই যে আমাদের শেষ, আজকের মতো আমাদের ক্লাস কিন্তু এখানেই শেষ হয়ে গেল। ইনশাল্লাহ আগামীকাল আবার দেখা হবে ঠিক একই সময়ে, রাত 8টায়। আগামীকাল ঠিক রাত 8টায় ক্লাস। ঠিক আছে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর হ্যাঁ, একদম ইজি না, খুবই ইজি, বাট এখান থেকে নাম্বার কমন পাওয়া, নাম্বার মানে হচ্ছে কমন তোলা খুব ইজি একটা ব্যাপার। ঠিক আছে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, টাটা। ওকে।